এই ছোট্ট ভূখণ্ডটাতে বাংলাদেশ পাকিস্তানের সাথে থাকবে না, এটা তো স্বাভাবিক বিষয়। এবং আমি কোনো একটা জায়গায় পড়েছিলাম যে পাকিস্তান যখন বাংলাদেশকে নাকি নিতেও চায়নি এবং বলেছিল এটা আসলে বাস্তবসম্মত একটা ডিস্ট্রিবিউশন না, কিন্তু তখন অধিকাংশ বাংলাদেশের মানুষেরা চেয়েছিল আমরা পাকিস্তানের সাথে থাকবো, ভারতের সাথে থাকবো না, কারণ এখানে এত বৈষম্য এবং এত মানে হত্যাযজ্ঞের ঘটনাগুলো এখানে ঘটেছিল, মুসলমানদের অন্তরগুলো তখন বিষে উঠেছিল। তারা এইভাবে চেয়েছিল যে মুসলমানরা তাদের ধর্ম, তাদের তাহজিব, তামাদ্দুন, ঈমান, আকীদা নিয়ে স্বতন্ত্রভাবে বেঁচে থাকতে চায়। কিন্তু 23 বছরের ব্যবধানে এইখানে দীর্ঘ সময়ের একটা কনস্পাইরেসি হয়েছে, যার ফলশ্রুতিতে 1971 সালে এসে আমাদেরকে আবার অস্ত্র নিতে হয়েছে, আবার স্বাধীনতার যুদ্ধ করতে হয়েছে। মানুষ মুক্তি পেয়েছে ঠিকই, কিন্তু মাত্র কয়েকদিনের পরিতৃপ্তির ঢেকুর গোনা ছাড়া আর কিছুই ছিল না। 71-এর মুক্তিযুদ্ধের পরে স্বাভাবিকভাবেই সেখানে আর একটা উত্থান হয়েছিল কমিউনিজমের। কমিউনিস্টরা চেয়েছিল যে তারা হয়তো মস্কোপন্থী বা পিকিংপন্থী একটা 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 দেশ পাবে যেটা কমিউনিজমের অধীনস্থ থাকবে, কিন্তু তারা দেখলো যে দিল্লিপন্থী হয়ে গিয়েছে। তখন তারা সর্বহারা পার্টি গঠন করলো। এই পার্টিরা গঠন করে তারা অস্ত্র পাবে কোথায়? তখন অস্ত্রাগার লুট করা শুরু করলো। লাল সন্ত্রাস নামে বই আছে, লাল রাজনীতি, আব্দুর রহিম সাহেবের, আব্দুর রহমানের লেখা এক বই আছে, আরো এই সন্ত্রাসের ইতিহাস নিয়ে দীর্ঘ একটা বই খাতা আপনারা দেখতে পাবেন। তারা গুপ্ত রাজনীতির পথ বেছে নিল এবং অস্ত্রাগার লুট করলো। দেশকে অস্থিতিশীল করার জন্য চরম আকারে তারা হামলা, মামলা, হত্যাযজ্ঞ, খুন খারাপি এগুলো শুরু করলো। এর ফলশ্রুতিতে শেখ মুজিব বাধ্য হয়ে এই দেশে আবার তিনি প্যারালালি একটা বাহিনী গঠন করলেন এবং তাদেরকে শায়েস্তা করার জন্য রক্ষী বাহিনী গঠন করতে হলো এবং দেশকে বাকশালের দিকে নিয়ে যাওয়ার জন্য তাদের ভূমিকা আমি বলবো অনস্বীকার্য ছিল এবং এই দেশের মানুষের মধ্যে একটা আতঙ্কের সংস্কৃতি তারা তৈরি করেছিল, যার ফলশ্রুতিতে 72-এর বাকশাল। কিন্তু বাকশাল তো মানুষ, বাকশালের জন্য কয়েকদিন আগেই হাজার হাজার মানুষ জীবন দেয়নি। মানুষেরা তখন আবার গর্জে উঠেছিল, কথা বলতে চাইতো, স্বাধীনতা চাইতো, দেয়া হলো না। এরপরেই তো বিচ্ছিন্নতা কিছু ঘটনা, 75-এর অনিবার্য একটা ঘটনা ঘটলো, পরপর আরো দুইটা, নভেম্বরে দুইটা আরো সেনা অভ্যুত্থানের ঘটনাগুলো ঘটলো। সেনা অভ্যুত্থান পরবর্তী স্টেবল হতে পারলো না, সেখানে আর একটা কনস্পাইরেসি করে দীর্ঘ 10-12 বছরের আমরা একটা সেনা শাসন সেখানে দেখলাম। এই সেনা শাসনের আমলে ইউনিভার্সিটিগুলো, হলগুলো ছিল অরক্ষিত, বিশ্ববিদ্যালয়গুলোকে কুপিয়ে কুপিয়ে তারা হত্যা করেছে মানুষদেরকে, মানে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছিল সেখানে। এরপরে মানুষের আবার স্বৈরাচারের বিরুদ্ধে নামলো। স্বৈরাচারের যখন পতন হলো তখন মানুষ বুঝেছিল যে একটু মনে হয় প্রশান্তি আমরা পেলাম, কিন্তু প্রশান্তির ঢেকুর সাময়িক সময়ে গিললেও তাদের কপালে যা হওয়ার তাই হয়েছে। আবার তাদের সামনে এমনও শাসন ব্যবস্থা এসেছে যেখানে করাপশন, যেখানে নেপোটিজম, যেখানে ম্যালপ্র্যাকটিস অফ পাওয়ার, যেখানে সবকিছু এমন অবাধে ব্যবহার করা হচ্ছিল রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে যে জিনিসগুলো মানুষের আসলে চায়নি। সেখানে সংবিধানের কোনো তোয়াক্কা না করে এখানে বলা হচ্ছে বিচার ব্যবস্থা স্বাধীন, এখানে বলা হচ্ছে বিচার ব্যবস্থা থেকে নির্বাহী বিভাগকে স্বাধীন করা হয়েছে। সব স্বাধীনতা মুখে মুখে ক্ষমতার কেন্দ্রবিন্দু এক প্রধানমন্ত্রীর হাতেই চলে গেল। সে যা বলে, যেভাবে বলে সেভাবেই নিয়োগ হচ্ছে। এভাবে যখন এই দেশের গণতন্ত্র, তথাকথিত সকল গণতন্ত্র চলছে, মানুষেরা তখন এ থেকে নিস্তার পাওয়ার জন্য চেষ্টা করছিল। আসছে আবার সেনা শাসন, 6 থেকে 8 সাল পর্যন্ত চললো। ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলা হয় এটা, এর মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। তারা তো একচেটিয়া ক্ষমতার ম্যান্ডেট পেয়ে গিয়ে নিজেদেরকে মনে করেছে এই দেশের ভূখণ্ডের আদি নিবাসী, চেতনার ধ্বজাধারী, চেতনাকে বিক্রি করে চেতনার ফেরিওয়ালা হয়ে দীর্ঘ সময় ধরে বাকশালের মতো একটা জিনিস তারা কায়েম করলো। আবার এটা নব্য ফ্যাসিবাদ। মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, মানুষের সম্পদ একেবারে কুক্ষিগত করে ফেলেছে। ৭৬,০০০ কোটি টাকা এই দেশের একটা ব্যাংক থেকে লুটপাট করা হচ্ছে। আশ্চর্য বিষয়, $234 বিলিয়ন এখান থেকে শ্বেতপত্রের হিসেব। অ্যাজ এ স্টুডেন্ট অফ ইকোনমিক্স, শ্বেতপত্রের হিসেবের বাইরেও অনেক হিসেব আছে। এই হিসেব কিতাবগুলো ক্যালকুলেশন করলে এটা 300-350 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এত টাকা আমাদের এই দেশ থেকে লুটপাট করছে মাত্র 15 বছরের ব্যবধানে। এই দেশের মাথাপিছু আয় এখনো $3,000, এটা শুভঙ্করের ফাঁকে। গিনি কোএফিসিয়েন্টের হিসাব করলে এখানে আমাদের মাথাপিছু আয়ের মধ্যে ডিসপারশনটা, ইনকাম লেভেলের ডিসপারশন অনেক বেশি। আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পালন করছি 2006 থেকে 2030 সাল পর্যন্ত। যুব শ্রেণীর সংখ্যা বাংলাদেশে এখন বেশি, আর কিছুদিনের ব্যবধানে অর্থাৎ 2030 সালে এই দেশে 70% থাকবে কর্মক্ষম মানুষ এবং যুবক শ্রেণী, অথচ তাদের ট্রেইন আপের ব্যবস্থা করা হয়নি। ডায়াসপোরাদের মধ্যে অভিজ্ঞতার অভাব, তারা হচ্ছে গাড়ি মোছার জন্য বিদেশে যাচ্ছে। তাদেরকে ইঞ্জিনিয়ার বানানো হচ্ছে না, দক্ষ বানানো হচ্ছে না, কারিগরি শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে না। কালচারাল হিজিমনি দিয়ে এদেশের মধ্যে সুস্পষ্ট দুইটা
ফ্র্যাগমেন্টেশন, ডিফারেন্সিয়েশন তৈরি করে রাখা হয়েছে। এদেশের মানুষের মধ্যে ইতিহাস বিকৃত করে একটা নোংরা ইতিহাসে একটা প্রচলন চালু করা হয়েছে। মাদকের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে ক্যাম্পাসগুলোকে। কারণ মাদক এবং নারী নিয়ে যদি ক্যাম্পাসের যুব সমাজগুলো পড়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কথা বলার লোক আর তারা দেখবে না। সুতরাং তারা একচেটিয়াই এই দেশকে যুগের পর যুগ শাসন করবে, এটা তারা মনে করে নিয়েছিল।